नमस्कार शुभ सन्ध्या। आज के शनिवार 27 জানুয়ারি 2024 बाकचक्रे नतून पथ चला विवेकानंद घरे घरेर आज के 142तम 142nd साप्ताहिक धाराबाहिक बक्तृतामालाय आपनादेर सकलके सादर अभ्यर्थना और आमंत्रण जानिए आमादेर अनुष्ठान शुरू करछि। अनुष्ठानेर विषय एवं वक्ता अपरिवर्तित। विषय स्वामी विवेकानंदेर पत्रावली एवं वक्ता श्री तरुण गोस्वामी जादेर दुजनेर परिचय अनावश्यक। और आमादेर এই অনুষ্ঠান শুরুর आगे আমরা যে আনুষ্ঠানিক प्रार्थना संगीत रवींद्रसंगीत যেটা স্বামীজি গেয়েছিলেন ঠাকুরকে শুনিয়েছিলেন এবং ঠাকুর সেটা শুনে সমাধিস্থ হয়েছিলেন, সেই গানটি আমাদেরই বাকচক্রের যে সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় গেয়েছেন, তার গলায় গাওয়া সেই গানটি শুনে আমরা শুরু করি। এবং এই অনুষ্ঠান প্রচারের দায়িত্বে থাকা প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের যে প্রতিষ্ঠাতা শ্রী পবিত্র কুমার সুর, যে অনুষ্ঠানটির এখন পরিবেশনা করছে বা পরিচালনা করছে, তাকেও বাকচক্রের তরফে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। গত সপ্তাহে বলেছিলাম স্বামীজি আমেরিকায় যাচ্ছেন, সে চিঠি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব স্বামীজির শিকাগোর বক্তৃতার পরে
যে প্রথম চিঠি ভারতবর্ষে এসেছিল সেইটি নিয়ে। সেই চিঠি পড়লে অনেক কটা দিক আমাদের খুলে যায়। প্রথমত চিঠিটি নিজে স্বামীজির লেখা, আলাসিঙ্গা পেরুমলকে 2রা নভেম্বর 1893। স্বামীজির যারা শিষ্য ছিলেন ভারতবর্ষে তাদের কারুর সঙ্গে তার গুরু ভাইদের কোনো যোগাযোগ ছিল না। তার গুরু ভাইরা তার সাফল্যের কথা শোনেন 1894 সালের ফেব্রুয়ারি মাসে স্টেটসম্যানে একটি খবর পড়ে। স্টেটসম্যান আমেরিকার একটি সংবাদপত্রকে কোট করে এটি খবর ছাপে। সেইখানে দুটি কথা দেখে তারা উৎসাহিত হন। একটি হচ্ছে যিনি বক্তৃতা করেছেন তিনি শ্রীরামকৃষ্ণের সন্তান, তবে তাতেও তাদের সামান্য সন্দেহ ছিল, কিন্তু দ্বিতীয় লাইনটি পড়ে তারা পরিষ্কার হয়ে গেলেন যে এ নরেন্দ্রনাথ ছাড়া কেউ নয়। স্টেটসম্যানের খবরটি বেরিয়েছিল, স্বামী বিবেকানন্দ, who from all accounts appears to have created a profound sensation by his appearance and grandeur at the World Parliament of Religion, Chicago, USA, is believed to be a Bengali graduate of the Calcutta University. Narendranath Datta by name, who left home and became a disciple of Venerable Lord Paramahansa Ramakrishna of Dakshineshwar. Narendranath, we believe, is the son of a late attorney of the Calcutta High Court. এইটি কলকাতায় নাড়া দিয়ে দিল। মহেন্দ্রনাথ দত্ত কৃষ্ণদাস পালের যে স্ট্যাচুটি আছে অর্থাৎ স্টেটস প্রেসিডেন্সি কলেজের সামনে, সেইখানে খবর পড়েন। পঞ্চম পাতায় ছোট খবরটি তার দৃষ্টি আকর্ষণ করে। তিনি খবরের কাগজটি নিয়ে গিরিশচন্দ্র ঘোষের বাড়ি চলে যান। দুজনে মিলে সিমলার বাড়িতে আসেন এবং গিরিশচন্দ্র উচ্চস্বরে এই অংশটি আবৃত্তি করতে শুরু করেন। ভুবনেশ্বরী সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি আনন্দে আত্মহারা হয়ে যান। আমরা যখন স্বামীজির চিঠি পড়ব একটি কথা আমাদের মনে রাখতে হবে, যারা খুঁটিয়ে আমরা স্বামীজিকে জানতে চাই, স্বামীজি একটি চিঠিও তার মাকে লেখেননি। সবাই বলবে বাবা তাই তো, কী করে লিখবেন, সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, এত একেবারে সংসার ত্যাগ করেছেন। মার সঙ্গে তার সেই সম্পর্ক ছিল না। মনে রাখতে হবে ভারতীয় নারী কেমন সেই প্রসঙ্গে তিনি মার কথা বক্তৃতা দিয়েছিলেন বিদেশে, যার ফলস্বরূপ 24শে ডিসেম্বর কলকাতার দত্ত পরিবার একটি চিঠি আসে এবং আমেরিকায় যারা নারী স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত তারা সেই চিঠি লিখে সই করে ভুবনেশ্বরীকে অভিনন্দিত করেন যে আপনার কথা শুনলাম, ভারতীয় নারী জাগরণের কথা শুনলাম, আপনি যে এমন একটি ছেলের সন্তান তাই আপনাকে আমরা অভিনন্দিত করছি। ভুবনেশ্বরীর প্রতি স্বামীজি চিরকালের টান ছিল। ভুবনেশ্বরী কেমন আছেন জানতে মাদ্রাজে পিশাচ সিদ্ধর কাছে চলে গিয়েছিলেন। যখন তিনি বলেন তিনি ভালো আছেন, নিশ্চিন্ত হন। বেলুড় মঠে বিদেশ থেকে ফিরে নিজে হাইকোর্টে সাক্ষী দিয়েছিলেন এতে মামলায় মা যেতেন এবং দেহত্যাগের 7 দিন আগে ভুবনেশ্বরীকে নিজের পৈতৃক ভিটাতে চেয়ারে বসিয়ে তিনি বললেন যে আমার কাজ সব শেষ হয়ে গেল। এই যে মার প্রতি টান, তার চিঠি লিখলেন না কেন? এই চিঠিগুলো লেখা হয়েছিল ভুবনেশ্বরী দেবীর বাড়িতে পুলিশ 2বার রেড করে। ভূপেন্দ্রনাথ দত্তের সব কাগজ তারা বাজেয়াপ্ত করে নিয়ে চলে যায়। তার মধ্যে বিশ্বনাথ দত্তের ছবি ছিল এবং ভুবনেশ্বরীকে লেখা চিঠি ছিল। সেগুলো আর ফেরত পাওয়া যায় না, কারণ ভূপেন্দ্রনাথ তিনি সামাজিক দিক দিয়ে অগোছালো মানুষ ছিলেন, তিনি আর সেগুলো ফেরত আনতে যাননি। তাই হাজার মাথা কুটেও বিশ্বনাথ দত্তের কোনো ছবি পাওয়া যায় না। কিন্তু সমকালীন যে কোর্টের উকিলবাবুরা ছিলেন, নিমাইচরণ বোসের স্মৃতিকথায়, ভূপেন বোসের স্মৃতিকথায় বিশ্বনাথ দত্তের রূপ লাবণ্য সম্বন্ধে বারবার লেখা হয়েছে এবং যারা বিশ্বনাথ দত্তকে এবং স্বামীজিকে দেখেছেন তারা বলতেন স্বামীজির চেহারা হচ্ছে তার বাবার কপি। শঙ্করীবাবু তাই জন্য লিখেছেন যে বিশ্বনাথ দত্তের শরীরের ওপর শ্রীরামকৃষ্ণের মন দিয়ে স্বামীজিকে তৈরি করা হয়। অপূর্ব রূপ ছিল বিশ্বনাথ দত্তের।
মাত্র 48 বছর বয়সে তিনি সাডেন হার্ট অ্যাটাকে মারা যান। তাই ভুবনেশ্বরীকে যে চিঠি লেখা হয় না, স্বামীজির বৈরাগ্য নয়, লাল ফিতের ফাঁসে সেই চিঠিগুলো হারিয়ে গেছে। আমি বিশ্বাস করি না স্বামীজি ভুবনেশ্বরীকে চিঠি লেখেননি, তিনি বারবার চিঠি লিখেছিলেন। আমি সেই খাতাটির সাক্ষী। বিশ্বনাথ দত্ত যে খাতাটি স্বামীজিকে উপহার দিয়েছিলেন, যেই খাতার ওপর গানগুলোর ওপর ভিত্তি করে স্বামীজি তার সঙ্গীত কল্পতরু গ্রন্থটি রচনা করেন, সেই বইয়ের প্রথমে আছে, আই অ্যাম ক্যারিং দিস বুক, ইফ দ্য বুক ইজ লস্ট ইন ট্রানজিট প্লিজ রিটার্ন ইট টু মাই মাদার ভুবনেশ্বরী দেবী অ্যাট 3 গৌরমোহন মুখার্জি স্ট্রিট, ক্যালকাটা, ইন্ডিয়া। এতটাই ছিল টান ভুবনেশ্বরীর প্রতি। এবং ভুবনেশ্বরীরও তার জ্যেষ্ঠ পুত্রের প্রতি সাংঘাতিক টান ছিল। যখন রায়পুরে তাঁরা গিয়েছিলেন, তখন বিশ্বনাথের সঙ্গে স্বামীজির প্রায় তর্ক লাগত। যখন স্বামীজি সেই তর্কে জিতছেন, তখন ভুবনেশ্বরী দেবী সামনে বসে থেকে মৃদু 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 হেসে স্বামীজিকে উৎসাহিত করতেন। আর যখন স্বামীজি তর্কে পরাস্ত হচ্ছেন, তখন আমার অন্যত্র কাজ আছে বলে সে স্থান ত্যাগ করতেন। চতুর্বেদী বদ্রীনাথ তার বইতে এটি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, বিবেকানন্দ স্নেহ বেদান্ত বইতে। ভুবনেশ্বরীকে স্বামীজি চিঠি পাওয়া যায় না লিখেছিলেন কিনা, চিঠি পাওয়া যায় না তিনি ভূপেন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন কিনা, স্বামীজি তার দিদিকে চিঠি লেখেননি, সৌদামিনীকে আমি বিশ্বাস করি না, কারণ দিদিকে অসম্ভব ভালোবাসতেন। দিদি দীর্ঘ জীবন তার। মহেন্দ্রনাথ, ভূপেন্দ্রনাথ এবং ওই দিদি খুব বেঁচেছিলেন, হারামণি বেশি দিন বাঁচেননি। তার আর যে 2 বোন তারাও বেশি দিন বাঁচেননি, একজন তো সুইসাইডই করেছিলেন, কিন্তু তার এই দিদি বেঁচেছিলেন। এবং দেহত্যাগের কয়েকদিন আগেও তিনি কলকাতায় এসেছিলেন এই দিদির বাড়িতে মধ্যাহ্নভোজ গ্রহণের জন্য। আলাসিঙ্গা পেরুমলকে 2রা নভেম্বর 1893 চিঠি লিখছেন, এবং সেই চিঠিতে সাংঘাতিক চিঠি। মহাসভা খুলিবার দিন প্রাতে আমরা সকলে শিল্প প্রাসাদে আর্ট প্যালেস নামক বাড়িতে সমবেত হইলাম। সেখানে মহাসভার অধিবেশনের জন্য একটি বৃহৎ ও কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অস্থায়ী হল নির্মিত হইয়াছিল। এখানে সর্বজাতীয় লোক সমবেত হইয়াছিল। ভারতবর্ষ হইতে আসিয়াছিলেন ব্রাহ্ম সমাজের প্রতাপচন্দ্র মজুমদার ও বোম্বাইয়ের নাগারকার, বীরচাঁদ গান্ধী জৈন সমাজের প্রতিনিধিরূপে এবং অ্যানি বেসান্ত ও চক্রবর্তী থিওজফির প্রতিনিধিরূপে আসিয়াছিলেন। ইহাদের মধ্যে মজুমদারের সহিত আমার পূর্বে পরিচয় ছিল, আর চক্রবর্তী আমার নাম জানিতেন। এই যে স্বামীজি বলছেন না যে ছোট ছোট ঘরে কতগুলো সভা বসেছিল, সেখানে স্বামীজি 6টি সায়েন্সের ওপর বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু একটি বক্তৃতাও পাওয়া যায় না। পাওয়া গেলে স্বামীজির যে বিজ্ঞান প্রতিভা সেটি সম্বন্ধে আমরা জানতে পেতাম। কারণ আমার বারবার মনে হয়েছে বার্ট্রান্ড রাসেল যখন নোবেল পুরস্কার পেয়ে আমেরিকায় যান, তখন তিনি গ্রিন চ্যানেল দিয়ে যাচ্ছিলেন। একজন এয়ারপোর্টের অফিসার তাকে বলেন যে আমেরিকায় আপনি কি ডিক্লেয়ার করতে এসছেন? রাসেল হেসে বলেছিলেন, আই হ্যাভ নাথিং টু ডিক্লেয়ার ইন আমেরিকা এক্সেপ্ট মাই ট্যালেন্ট। আমার মনে হয়েছে বিবেকানন্দ যে ট্যালেন্টেড ছিলেন সেটি আবিষ্কার করেছিলেন কেট সেনবোর্নের বাড়িতে। তার আগে যখন ভারতবর্ষ ছিলেন তখন তো একেবারে সম্পূর্ণ অনিশ্চিত অবস্থা। রাজাদের কাছে যাচ্ছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, হেঁটে বেড়াচ্ছেন। তিনি ছোটোবেলা থেকেই জানতেন তিনি ব্যতিক্রম, কিন্তু তিনি যেটা বিপুল প্রতিভার অধিকারী তিনি আমেরিকায় গিয়ে বুঝতে পারলেন। যখন এই আমেরিকান ভদ্রমহিলাদের সঙ্গে তিনি কথা বলতেন এবং সবাই তাকে নাগাড়ে স্নেহ করতে শুরু করলেন, যখন প্রফেসর রাইট তাকে শ্রদ্ধা জানালেন, তখন স্বামীজি বুঝে গিয়েছিলেন দ্যাট হি হ্যাড নাথিং টু ডিক্লেয়ার ইন আমেরিকা এক্সেপ্ট হিজ ট্যালেন্ট। এবং তাই সেই ছোট ছোট ঘরে স্বামীজি সায়েন্স নিয়েও কথা বলেছেন। 11, 15, 19, 20, 26, 27, 14 তারিখে স্বামীজি এই ছোটো একটি ঘরে ওই শিকাগো কনফারেন্সে যে মহিলারা ছিল তারা একটি সভা করেছিলেন, সেখানে নারী স্বাধীনতার উপর বক্তৃতা দিয়েছিলেন। শুধু এইটুকুনি জানা যায়, কিন্তু তার পুরোটা কী বলেছিলেন সেটি জানা যায় না। আমার সেটিও মনে হয় যেহেতু ওরা পুরোটাই রিলিজিয়ান নিয়ে মাথা ঘামাচ্ছিল, তাই বিজ্ঞান নিয়ে কে কী বলল সে বিষয়ে তাদের খুব একটা বেশি ভাবনা ছিল না। তাহাতে আমেরিকা
সুসজ্জিত সমাজের বাছা বাছা ৬-৭ হাজার নরনারী ঘেঁষাঘেঁষি করিয়া উপবিষ্ট, আর প্ল্যাটফর্মের ওপর পৃথিবীর সর্বজাতীয় পণ্ডিতের সমাবেশ। আর আমি, যে কখনো সাধারণের সমক্ষে বক্তৃতা করে নাই, এই মহাসভায় বক্তৃতা করিবে। সঙ্গীত, বক্তৃতা প্রভৃতি অনুষ্ঠান যথারীতি ধুমধামের সহিত সম্পন্ন হইবার পর সভা আরম্ভ হইল। তখন এক একজন করিয়া প্রতিনিধিকে সবার সম্মুখে পরিচিত করিয়া দেওয়া হইল। তাহারাও অগ্রসর হইয়া কিছু কিছু বললেন। অবশ্য আমার বুক দুরুদুরু করিতেছিল, জিহ্বাও শুষ্কপ্রায় হইয়াছিল। আমি এতদূর ঘাবড়াইয়া গেলাম যে পূর্বাহ্নে বক্তৃতা করিতে ভরসা করিলাম না। মজুমদার বেশ বলিলেন, চক্রবর্তী আরও সুন্দর বলিলেন, খুব করতালি ধ্বনি হইতে লাগিল। আর তাহারা সকলেই বক্তৃতা প্রস্তুত করিয়া আনিয়াছিলেন। আমি নির্বোধ, কিছুই প্রস্তুত করি নাই। দেবী সরস্বতীকে প্রণাম করিয়া অগ্রসর হইলাম। ডক্টর ব্যারোজ আমার পরিচয় দিলেন। আমার গৈরিক বসনের শ্রোতৃবৃন্দ চিত্ত কিছুটা আকৃষ্ট হইয়াছিল। আমেরিকাবাসীদিগকে ধন্যবাদ দিয়া আরও দু এক কথা বলিয়া একটি ক্ষুদ্র বক্তৃতা করিলাম। যখন আমি আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ বলিয়া সবাকে সম্বোধন করিলাম, তখন 2 মিনিট ধরিয়া এমন করতালি ধ্বনি হইতে লাগিল যে কানে যেন তালা ধরিয়া যায়। তারপর আমি বলিতে আরম্ভ করিলাম। যখন আমার বলা শেষ হইল, তখন হৃদয়ের আবেগে একেবারে যেন অবশ হইয়া বসিয়া পড়িলাম। পরের দিন সব খবরের কাগজ বলিতে লাগিল আমার বক্তৃতায় সেদিন সকলের প্রাণে লাগিয়েছিল। সুতরাং তখন সমগ্র আমেরিকা জানিতে পারিল সেই শ্রেষ্ঠ টিকাকার বলে স্বামীজি মুকংকরতি বাচালং সেই কথাটি বলেছেন। কিন্তু নিজের বর্ণনা, এখানে কতগুলো জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে যে 6-7 হাজার লোক বসে, আমাদের কলকাতা কেন ভারতবর্ষেই সবচেয়ে বড় অডিটোরিয়াম হচ্ছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, 4,500 ক্যাপাসিটি, 140 কোটি দেশে এটি সারা ভারতবর্ষের সবচেয়ে বড় অডিটোরিয়াম। মানে ক্লোজড, স্টেডিয়াম নয়, অডিটোরিয়াম। শিকাগোর আর্ট গ্যালারি ভেঙে ফেলা হয়েছে, যেটি বানানো হয়েছে সেটি রেপ্লিকা, এবং সেই রেপ্লিকাটি অপরিসর, আনথটফুল ইমিটেশন অফ দি অরিজিনাল। বুঝতেই পারছেন 6-7 হাজার লোক সেখানে বসে রয়েছে। এবং স্বামীজি সকালে বললেন না, পূর্বাহ্নে বক্তৃতা করলে ভরসা পেলেন না। এইখানে রসিকতা করে একটা কথা বলি। কলকাতার প্রাক্তন মেয়র, তার যে দাদু ছিলেন ভূপেন বোস, তিনি বিবেকানন্দের বন্ধু ছিলেন। তিনি আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন যে বিবেকানন্দ তো চালাক কেন। আমি বলছিলাম বলতে পারবো না। বললেন, আরে চালাক হবে না, বিবেকানন্দ যে দক্ষিণ রাঢ়ীর কায়স্থ। আমার মনে হয় এই উকিল বাড়ির ছেলে এবং দক্ষিণ রাঢ়ীর কায়স্থ বলে প্রথম হাফটা এখনকার ভাষায় মেপেছিলেন কে কীরম বলছে। এখন কেউ তো হামলে প্রথমে বক্তৃতা করতেন, সে বক্তৃতা কোনো ইম্প্যাক্ট হতো না। স্বামীজি মেজার করেছিলেন, দেখেছিলেন যে প্রথমে কে কীরম বলছে। তারপর যখন তিনি আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ বলতে শুরু করেন, এইখানেও মনে রাখতে হবে স্বামীজি মেসনিক লজের মেম্বার ছিলেন। 1884 সালে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ স্বামীজি লজের মেম্বার হন, এবং স্বামীজির পিতৃদেবের বন্ধু WC ব্যানার্জি, যিনি প্রথম কংগ্রেসের সভাপতি ছিলেন, তিনি স্বামীজির নামটি প্রস্তাব করেন। সমর্থন করেন নিমাইচরণ বোস, তখনকার কলকাতার সবচেয়ে বড় অ্যাটর্নি। এবং সেই নিমাইচরণ বোসের যে অ্যাটর্নি ফার্ম ছিল, তার 2জন অ্যাপ্রেন্টিস অ্যাটর্নি ছিলেন। একজনের নাম ভূপেন্দ্রনাথ বোস, আরেকজনের নাম নরেন্দ্রনাথ দত্ত। এবং স্বামীজি এতটা, তাই জন্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলেছিলেন। লজের প্রথা হচ্ছে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলে শুরু করা। এই লোকটি তো পৃথিবীর সব ভালো জিনিস গ্রহণ করেছেন, এ তো ইমিটেশন নয়। কি করে অ্যাপ্রোচ করব, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান সাহেবদের বলা, কিন্তু লজ বলতো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। কেন বলতো? কারণ মেসনিক লজের সূত্রপাত সেবামূলক কাজের জন্য, সেটাও গোপনে। ফলে যখনই তারা কাউকে অ্যাড্রেস করত, তাই ইনস্টেড অফ কলিং দেম অর ইনস্টেড অফ রেফারিং টু দেম অ্যাজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, তারা বলতো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। সেইটি লোকটি ব্যবহার করেছিলেন। এবং আমেরিকানরা তাকে শিখিয়েছিল কি করে ক্যাজুয়ালি বক্তৃতা দিতে হয়। শিকাগো বক্তৃতাটা তাই ক্যাজুয়াল বক্তৃতা।
কাগজ লিখলো মানব ভাষণের এই হচ্ছে সর্বোচ্চ শিখর। অ্যানি বেসান্ট, যিনি উপস্থিত ছিলেন, হোম রুল আন্দোলনের নেত্রী, থিওজফিস্ট, তিনি লিখলেন শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য। সন্ন্যাসী তিনি, প্রথম দর্শনের সন্ন্যাসীর চেয়ে সৈনিক বলে বেশি মনে হয়। বক্তৃতা মঞ্চ থেকে নেমে এসেছেন, দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়। ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের রানীর মতো যে দেশ, এবং তার সারা দেশে ভারতবর্ষের তার রেখায় রেখায় সে ভারতবর্ষের নাম বিচ্ছুরিত হচ্ছে। সকল দেশের রানীর মতো যে দেশ, তার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। এই পাশ্চাত্য দেশ ভারতবর্ষের কথা প্রথম শুনলেন। I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions to be true. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of Israelites who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by the Roman tyranny. এই বক্তৃতায় স্বামীজি বলেছিলেন, sectarianism, bigotry and its horrible descendant fanaticism have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilizations and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. আমরা এর পরের কথাটা বলি না, এর পরের কথাটা আরও সাংঘাতিক। সেখানে স্বামীজি বলছেন, the bell that tolled this morning in honor of this convention may be a death knell to all persecution, to all fanaticism, with a pen or with a sword, and of all uncharitable feelings between persons wending their way to the same goal but through different paths. এই যে আনচ্যারিটেবল ফিলিং বিটুইন পার্সনস, এটি অ্যাড্রেস করেছিল শিকাগো বক্তৃতা। তারা পথ খুঁজে পেয়েছিল যে মানুষের মধ্যে যে বৈরিতা আছে, মানুষের মধ্যে যে বৈরী ভাব আছে, সেটি প্রশমিত করাই এই সর্বজনীন ধর্ম সম্মেলনের মূল উদ্দেশ্য। এবং সেটি কি, দ্য বেল দ্যাট টোল্ড দিস মর্নিং, এই যে ঘণ্টার ধ্বনির মধ্যে দিয়ে যে শিকাগো বক্তৃতা শুরু হয়েছে, সেটি এই মানুষের ভেতর হিংস্রতার সমাপ্তি ঘটাবে। সেটি লেখনির মাধ্যমেই হোক বা তরবারির মাধ্যমেই হোক, সেটি প্রতিষ্ঠা করবে এমন একটি পৃথিবীকে যে পৃথিবীতে অত্যাচার, অবিচার, অনাচার থাকবে না। এই বক্তৃতা মানুষের মনকে টেনেছিল। এবং স্বামীজি এমনভাবে বলছেন, অবশ হইয়া বসিয়া পড়িলাম। আপনারা যদি বই পড়েন দেখবেন একটি অপূর্ব লেখা আছে এডমন্ড হিলারির দ্য সামিট বলে। যখন তিনি এভারেস্টের মাথায় পৌঁছে যান এবং তেনজিং নোরকে যেহেতু ছবি তুলতে জানতেন না, তাই তেনজিংকে তিনি আগে প্রথমে সামিটে তুলে নিচ থেকে তার ছবিটা তোলেন, কারণ ডকুমেন্টেশন করার দরকার ছিল। তারপর হিলারি যখন লিখছেন তখন বলছেন, যেন মনে হলো কয়েক ঘন্টা লড়াইয়ের পর একটি বড় মাছকে জল থেকে তুলে ডাঙায় নিয়ে আসা হয়েছে। তার যে ফিলিংটা হয়, হিলারির সেই ফিলিংটা হয়েছিল এবং তিনি এক্সস্টেড হয়ে বসে পড়েছিলেন। যখন কেউ মানুষ পুরোটা দিয়ে দেয়, নিজেকে উজাড় করে দেয়, তখন সে অবশ হয়ে বসে পড়ে। তো স্বামীজি সেই অবশ হয়ে বসে পড়েছেন। এবং যদি সংবাদপত্রে আমার সম্বন্ধে যে সকল কথা বাহির হইয়াছে তা কাটিয়া পাঠাইয়া দিই, তুমি আশ্চর্য হইবে, কিন্তু তুমি জানোই আমি নামযশকে ঘৃণা করি। এইটুকু জানিলেই যথেষ্ট হইবে যে যখনই আমি প্ল্যাটফর্মে দাঁড়াইতাম, তখনই আমার জন্য কর্ণবধিরকারী করতালি পড়িয়া যাইত। প্রায় সকল কাগজই আমাকে খুব প্রশংসা করিয়াছে, খুব গোড়াদের পর্যন্ত স্বীকার করিতে হইয়াছে এই সুন্দর মুখ, বৈদ্যুতিক, শক্তিশালী, অদ্ভুত বক্তাই মহাসভার শ্রেষ্ঠ বক্তার আসন অধিকার করিয়াছেন, ইত্যাদি ইত্যাদি। এইটুকু জানিলেই চলবে, তোমাদের যথেষ্ট হইবে যে ইহার পূর্বে প্রাচ্য দেশীয় কোনো ব্যক্তি আমেরিকান সমাজের ওপর এইরূপ প্রভাব বিস্তার করিতে পারেন নাই। আমেরিকানরা স্বামীজিকে বলেছিল যে হি ইজ আওয়ার ম্যান। তার বলার মূল কারণ ছিল যে তারা মনে করেছিল যে এই লোকটি
আমাদের ভাষায় কথা বলতে পারে। আমি যখন ছোট তখন থেকেই আমার বক্তৃতা করার বদভ্যাস তৈরি হয়। আমি বহু বক্তৃতায় বলেছি, এখনও বলছি, ওই যে 3 মাস আগে স্বামীজি পৌঁছেছিলেন, সেই 3 মাস আগে পৌঁছানোর ফলে স্বামীজি আমেরিকানদের ভাষাটি রপ্ত করে ফেলেছিলেন। স্বামীজির সময়কার যারা ইংরেজি লিখেছেন, রমেশচন্দ্র দত্ত, অরবিন্দ ঘোষ, তারা দেখবেন সকলে বড় বড় বাক্য লিখেছেন। স্বামীজি ছোট ছোট বাক্য লিখতেন। এই ছোট বাক্যটা আমেরিকান লেখার একটা বৈশিষ্ট্য, একটা স্টাইল। স্বামীজি সেই স্টাইলটি অ্যাডপ্ট করতে পেরেছিলেন এবং অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন বলে শ্রোতারা কি চাইছে সেইটা তিনি বলতে পেরেছিলেন। স্বামীজি যে কথাগুলো বলেছিলেন সেটা একটাও অসত্য নয়। কী করে বলবেন জানেন, বুঝবেন জানেন? স্বামীজিকে শিকাগো বক্তৃতার শেষ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল বক্তৃতা করতে দেওয়ার জন্যে। ভ্যালিডিক্টরি সেশনে স্বামীজি বলেছিলেন এবং আমেরিকানরা যখন স্বামীজিকে পরিচয় করিতেন শ্রোতাদের সঙ্গে, তখন বলতেন, উই হ্যাভ কেপ্ট দ্য বেস্ট ফর দ্য লাস্ট। এই যে শ্রেষ্ঠটিকে আমরা শেষের জন্য রাখছি, এইভাবে স্বামীজিকে বলা হতো। এবং নিজেই বলছেন যে আমেরিকান সমাজে কোনো প্রাচ্যদেশীয় মানুষ এর আগে এইভাবে গভীরভাবে ছাপ ফেলতে পারেননি। মনের ভাষায় কথা বলতেন। নিজে বলছেন তো, ইফ দের ইজ এ কনফ্লিক্ট বিটুইন ইউর হেড অ্যান্ড ইউর হার্ট, অ্যাপিল টু ইউর হার্ট। যদি মস্তিষ্ক এবং হৃদয়ের কখনো তোমার তার মধ্যে সংঘাত ঘটে, তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও। এবং এইখানেই শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য যে আন্তর্জাতিক একটি মঞ্চে তিনি নিজের মতবাদটি ইংরেজি জানা শিষ্যের মুখ দিয়ে বলালেন, যত মত তত পথ। সেদিন সমাজে গেছলুম, দেখলুম সবাই একঘেয়ে, যে সমন্বয় করতে পারে সেই লোক। এবং স্বামীজি শিব মহিম স্তোত্র থেকে বলেছেন, এবং অসাধারণ সেই কোট স্বামীজি ইংরেজি করেছিলেন, যে একটি নদী যেমন বিভিন্ন পথ দিয়ে গিয়ে সেই সাগরেই শেষ হয়, তেমনি বিভিন্ন মত ও বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে সেই মহাসমুদ্রেই শেষ হয়। অ্যাজ দ্য ডিফারেন্ট স্ট্রিমস হ্যাভিং দেয়ার সোর্সেস ইন ডিফারেন্ট প্লেসেস, all mingles their water in the sea. So Lord, the various paths which men take to different tendencies, various do they appear, crooked or straight, all lead to thee. এই যে যত মত তত পথ। আমার এক বন্ধু, তিনি মারা গেছেন ক্যান্সারে, প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন অনিন্দ্য সেনগুপ্ত। তিনি যত মত তত পথ একটা করলারি বলতেন, যত কুমত তত কুপথ। তো সেটিও তো আছে, কিন্তু এই সব মতকে ঠাকুর সম্মান জানিয়েছিলেন। এবং শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি সেইটি প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীরামকৃষ্ণ পৌঁছে গিয়েছিলেন আন্তর্জাতিক মঞ্চে, এবং সে আন্তর্জাতিক মঞ্চে এখনও শ্রীরামকৃষ্ণ তার রাজত্ব চালিয়ে যাচ্ছেন। সেটি কি? যদি সভ্যতাকে বেঁচে থাকতে হয়, তাহলে মানুষের দরবারে তাকে আসতে হবে, তার যন্ত্রণার কথা শুনতে হবে, সেই যন্ত্রণা প্রশমনের চেষ্টা করতে হবে, এবং তাকে বলতে হবে পৃথিবীর সব মঙ্গলের মূল মন্ত্র আমি নয় তুমি। সনাতন ভারতবর্ষের এই যে বোধ, এই বোধ বিবেকানন্দ প্রচার করেছিলেন। তাই শিকাগোয় তিনি শ্রেষ্ঠ বক্তা হন, মাত্র 30 বছর বয়স। এবং নিজে যেহেতু কোনো আত্মজীবনী লিখলেন না, লিখলে আমার মনে অনেক ভালো হতো। লিখলে আর এই যারা সব ওস্তাদি করে এখন নানা সব প্রশ্ন করে, সেগুলোর আর অবকাশ থাকতো না। কিন্তু বিবেকানন্দ প্রচার বিমুখ মানুষ ছিলেন। বারবার তিনি বলছেন, আমি প্রচার করতে এদেশে আসিনি, কিন্তু ঘটনাচক্রে তিনি এমন বিখ্যাত হয়েছিলেন, ইতিহাসের পাতায় এভাবে ঠাঁই করে নিলেন নিজেকে যে তাকে বাদ দেওয়া গেল না। আধুনিক ভারতের যে আধ্যাত্মিক আন্দোলন, সেই আধ্যাত্মিক আন্দোলনের অবশ্যই নেতৃত্ব দিয়েছিলেন রামকৃষ্ণ এবং বিবেকানন্দ। এবং যে মত তারা তৈরি করলেন, রামকৃষ্ণ ভাব আন্দোলন, যেহেতু মানুষের যন্ত্রণাকে সেই আন্দোলন অ্যাড্রেস করে, যেহেতু মানুষের যন্ত্রণাকে প্রশমনের চেষ্টা করে, তাই ক্রিস্টোফার ইশারুট বলছেন আমাদের সময়কার এটি সর্বশ্রেষ্ঠ ধর্ম আন্দোলন। এই দুটি চিঠি পড়া হয়ে গেল। আবার সামনের সপ্তাহে যে চিঠিটি পড়ব, সেটিও কোনো গুরুত্বপূর্ণ চিঠি। সেখানেও মানুষের কথা আসবে, সেখানেও শ্রীরামকৃষ্ণের কথা আসবে, এবং এই আন্দোলনের থেকে অন্য সব আন্দোলন কেন আলাদা,
কেন চোখের জল এই আন্দোলনের মূল অস্ত্র, কেন মানুষের জন্য ভাবা এবং কাঁদা এই আন্দোলনে অংশগ্রহণকারীদের মূল কাজ, সেটি বোঝাবার চেষ্টা করব। এবং সাথে এই অনুরোধ আবার আপনাদের করছি, উদ্বোধন থেকে প্রকাশিত স্বামীজির পত্রাবলী যদি কেনেন, যেখানে বছর বছর পত্রাবলীগুলো সাজানো রয়েছে, সেই পত্র যদি পড়েন স্বামীজির আলো পাবেন। এবং স্বামীজির আলো যখন কোনো মানুষকে আলোকিত করে, সে ভয়শূন্য হয়ে যায়, মৃত্যু ভয় তাকে নুব্জ করতে পারে না, সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে এবং বাকি জীবনটা সে আনন্দে দিন কাটায়। উপনিষদ বলছেন আমরা আনন্দ থেকে আসি, আনন্দে থাকি এবং আনন্দে লীন হয়ে যাই, কিন্তু কী পদ্ধতিতে সে আনন্দ পাবো সেটি উপনিষদ বলেননি, সেটি মানুষ স্বামীজি সেটি বলেছেন, যদি বিশ্বাস করিস তাহলে মানুষকে সেবা করে কৃতার্থ এবং ধন্য হ। এবং শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করুন। স্বামীজি বলছেন এর থেকে বড় আশীর্বাদ আমি জানি না। আপনাদের নমস্কার জানিয়ে, অনুরোধ জানিয়ে যে আপনারা স্বামীজির মধ্যে ডুবে যান, আজকের বক্তৃতা শেষ করছি। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।